শুধু হাল ছাড়ার কথা যখনই মাথায় আসবে তখন মনে করবে যে কেন শুরু করেছে। নমস্কার, আমি সৌভিক চক্রবর্তী। 2022 WBCS আমি রেভিনিউ সার্ভিসে সিলেক্ট হই। বর্তমানে আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ হিসাবে কর্মরত। রেভিনিউ সার্ভিসে যেমন আমরা জানি আমাদের 56 দিনের পুলিশ অ্যাটাচমেন্ট ট্রেনিং হয়, সেটার জন্যই আমি ব্যারাকপুরের SBSPA-তে আছি। 2023-এ আমার WBCS এক্সিকিউটিভে সিলেক্ট হই, যেখানে আমার এক্সিকিউটিভ র্যাঙ্ক 1 এবং ওভারঅল যে কমন মেরিট লিস্ট র্যাঙ্ক হয় সেটা 2। সামনেই 2024-এর পরীক্ষা, আর একেবারে সামনে চলে এসছে আর কয়েকটা দিন, কয়েকটা মুহূর্তের অপেক্ষা। অনেক দিন বাদে পরীক্ষা হচ্ছে। আশা করি সবার প্রিপারেশন খুব ভালো করে চলছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা চলছে, মক টেস্ট দিচ্ছ এবং জাস্ট মাথা ঠান্ডা রেখে পরীক্ষার দিন কোশ্চেনগুলো অ্যাটেম্প করতে হবে। এই যাত্রাপথটা অনেকটা দীর্ঘমেয়াদী সবার জন্য, আমার জন্যও ছিল, কারণ এই জার্নিটা একেবারেই ইজি নয়। সায়ন্তনী ম্যামের সাথে একবার আড্ডার ছলেই কথা হয়েছিল, যেখানে আমি আমার জার্নিটা শেয়ার করেছিলাম। সৌভিক চক্রবর্তী, রিসেন্টলি যে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসের লিস্ট পাবলিশড হয়েছে WBCS 2022-এর, তাতে সৌভিকের লিস্টে র্যাঙ্ক হচ্ছে 14। তো ওকে আমরা ওয়েলকাম করছি সেশন, এবং ওর সাথে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাবো, যেখানে আমরা এন্টায়ার ওর প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং এই বিষয়গুলো সম্বন্ধে জানতে পারবো। সো হ্যালো সৌভিক। গুড ইভিনিং ম্যাডাম। ইয়েস, তো প্রথমে আজ থেকে 1 মাস আগে তোমার যে সিচুয়েশনটা ছিল এবং আজ থেকে 1 মাস পরে যে কেরিয়ারগত সিচুয়েশনটা, তার মধ্যে হিউজ ডিফারেন্স। তো ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস টু ইউ। এবং তোমার থ্যাংক ইউ। সম্বন্ধে একটু জানতে চাইবো, তোমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে, তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং তোমার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটার বিষয়ে। 2017 সালে আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করি ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। তারপরে 2018, 19, 20 আমি গেটের জন্য প্রিপেয়ার করি। আলটিমেটলি 2020-তে আমি গেট ক্লিয়ার করি। তারপর সেখান থেকে IIT ধানবাদ, IIT রুড়কি, মানে তখন ISM ধানবাদ ছিল, এসব জায়গায় এমটেক করার সুযোগ আসে। কিন্তু কিছু অর্থনৈতিক কারণবশত তখন আমি আর এমটেক পার্সু করিনি। যদিও এটা বলে রাখি যে এমটেক করতে গেলে স্কলারশিপ পাওয়া যায়, তাও আমি পার্সু করিনি। তারপর থেকে পড়ানো শুরু হয়, এই লকডাউনের পর থেকে পড়ানো শুরু হয়। তারপর ধীরে ধীরে 2021 থেকে আমি WBCS এর জার্নিটা শুরু করি। আরো স্পেসিফিক্যালি বললে 2021-এর জুলাই মাস থেকে, কারণ তখন ইউরো কাপ চলছিল আমার মনে আছে। তো তখন থেকে হচ্ছে WBCS এর প্রিপারেশন শুরু। তারপর 22-এ প্রিলিমস, মেন্স, তারপর ধীরে ধীরে সময়ের সাথে সাথে প্রিলিমস, মেন্স, তারপর ইন্টারভিউ কল পাই। আর আলটিমেটলি বেশ কিছুদিন আগে, প্রায় 2 সপ্তাহ আগে, আমাদের রেজাল্ট বেরোয় এবং আলটিমেটলি সিলেক্টেড হই ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে। ওকে, সো এটা তোমার কত নম্বর অ্যাটেম্প্ট ছিল? 2022-টাই প্রথম। ওকে, 22টাই প্রথম। ওকে, অলরাইট। তো আমাদের WBCS এক্সামিনেশন মূলত 3টে পার্টে হয়, প্রিলিমস, মেন্স অ্যান্ড ইন্টারভিউ। তো তিনটের জন্য কি আলাদা করে প্রিপারেশন নিতে হয়, না কোনো কমন স্ট্র্যাটেজি থাকে বা কোনো ইন্ডিভিজুয়ালিস্টিক স্ট্র্যাটেজি রয়েছে যেটা কাজ করে? না, মানে প্রিলি, মেন্স এবং ইন্টারভিউর জন্য আলাদা প্রিপারেশন মনে হয় না আমার দরকার আছে। কারণ যা সাবজেক্ট প্রিলিমসে আছে সে একই জিনিস আমরা মেন্সে পড়ছি, মেন্সে আরো ডেপথে পড়ছি। এবং আমাদের যখন পার্সোনালিটি টেস্ট হয় বা ইন্টারভিউ হয়, সেখানেও বিভিন্ন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে। তো কখনো যে প্রিলিম স্পেসিফিক পড়া বা মেন স্পেসিফিক পড়া, এরকম ভাবে আমি পড়িনি। তো আমি যখন যে সাবজেক্টটা শুরু করেছি সেই সাবজেক্টটা পুরোই পড়েছি, সেটা প্রিলিমস ওরিয়েন্টেড বা মেন্স ওরিয়েন্টেড ওরকম নয়। বা প্রিলিমস এর আগেও যখন PYQ করেছি সেটা প্রিলিমস এর PYQ করেছি এরকম নয়। প্রিলিমস এর PYQ যেমন করেছি, মেন্স এর PYQ একইভাবে প্র্যাকটিস করেছি। একটু জানতে চাইবো যে তুমি যদি একটু ব্রিফলি সাবজেক্ট ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি নিয়ে কথা বলো। আমি প্রথমে GS পেপার নিয়ে কথা বলতে চাইবো, কারণ এটা সবচেয়ে মেজরিটি পোর্শন হোল্ড করে। হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমি এবং সায়েন্স। আচ্ছা, তো পড়াটা শুরু হয়েছিল হিস্ট্রি দিয়েই। আহ, তো যখন সুইচ করার কথাটা আমার মাথায় আসে যে আমি WBCS প্রিপেয়ার করব, তখন এখনো আশা করি পাওয়া যায়, তামিলনাড়ু বোর্ডের হিস্ট্রি বই আমি ডাউনলোড করেছিলাম। ক্লাস 11, 12-এ যে হিস্ট্রি বই হয়
তো সেখান থেকেই আমার প্রিপারেশন শুরু। ওখান থেকে দিল্লি সুলতানেট আমি প্রথম পড়ি। তারপরে হচ্ছে পিওয়াইকিউ করে দেখেছিলাম যে আমি যা পড়লাম আদেও সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, আমি সেটা করতে পারছি কিনা। তো ওইভাবেই পড়া শুরু। প্রথম হচ্ছে হিস্ট্রি পড়েছি, সেটা ওই তামিলনাড়ু বোর্ডের বই যেমন বললাম সেখান থেকে শুরু করে ডাব্লিউবিসিএস ম্যানুয়াল যেটা আছে নিতিন সিংহানিয়া স্যার, সেখান থেকে হিস্ট্রি পড়েছি। পুনম দালাল দাহিয়া ম্যামের যে হিস্ট্রি অ্যানশিয়েন্ট আর মেডিয়েভেল বই আছে সেটা পড়েছি। আর হচ্ছে যে পুরোটাই পিওয়াইকিউ, মানে পিওয়াইকিউ খুব ভালো করে করেছি। কোনো একটা পার্টিকুলার সেকশন পড়ার পর সেটা পিওয়াইকিউ করা, সেটা হচ্ছে কিনা পারছি কিনা। এছাড়াও বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করা। এভাবে হিস্ট্রি প্রিপারেশন শুরু হয়েছে। এবার হিস্ট্রি যখন আমি শুরু করেছি তো বেশ কিছুদিন, মানে যতদিন না আমার হিস্ট্রি অনেকটা হয়ে গেছে, আমি হিস্ট্রি পড়েছি। কারণ পড়া শুরু করা আর আহ, যখন আমাদের জেনারেলি হয়ে থাকতো মানে ডাব্লিউবিসিএস ফেব্রুয়ারি মাসে, ওই টাইমটা যদি ধরি প্রায় 8-9 মাসের একটা সময় ছিল। তো তখন হচ্ছে যে শুধু হিস্ট্রিটাই ভালো করে করেছি, কারণ অ্যারাউন্ড 50 মার্কস আমাদের হিস্ট্রি থেকে আসে যদি আমি প্রিলিমস এর কথা বলি। তো হিস্ট্রি যখন অনেকটা করে ফেলেছি, যখন আমি দেখছি পিওয়াইকিউ গুলো হচ্ছে বা অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে যখন দেখছি ক্লাসগুলো করে এমসিকিউ করতে পারছি, তারপরে আমি জিওগ্রাফিতে শিফট করি। সেটাও যখন জিওগ্রাফি পড়েছি তখন অনেকটা সময় হচ্ছে যে জিওগ্রাফিকেই দিয়েছে, এমন না যে জিওগ্রাফি সাথে আমি পলিটি বা ইকোনমিক্স বা অন্য কোনো জেনারেল সায়েন্সের সাবজেক্ট পড়েছি। তো যখন জিওগ্রাফি চ্যাপ্টার ওয়াইজ পরপর পড়তে থেকেছি, ওটাও আবার যে পিওয়াইকিউর সাথে রিলেট করে পড়েছে, যেটা পড়ছি আমি কি পিওয়াইকিউ করতে পারছি কিনা। তো এভাবেই পড়াটা কন্টিনিউ করেছে, কিন্তু কখনোই গ্যাপ হয়নি। মানে আমি জিওগ্রাফি পড়ছি মানে এই নয় যে আমি হিস্ট্রি পড়া ছেড়ে দিয়েছি কখনো। মানে 1 ঘন্টা 2 ঘন্টা বা আবার একটা দিন বা একটা সময় একটা সার্টেন স্লট রাতের দিকেই বেসিক্যালি আমি পড়তাম। তখন হিস্ট্রি পড়েছি একদিন, যাতে আউট অফ টাচ না হয়ে যায়। হিস্ট্রি জিওগ্রাফি যখন অনেকটা হয়ে গেছে, মানে বেশ কিছুটা কভার হয়ে গেছে, দেন পলিটি পড়া শুরু করি। এবং পলিটি আমি কোনো বই এখনো অব্দি রেফার করিনি, যেটা ওটা খুব ফেমাস বই আছে লক্ষ্মীকান্ত স্যার, আমি এখনো অব্দি পলিটি বই পড়িনি। আমার পলিটি যা পড়া হয়েছে সেটা পুরোটাই পিডিএফ বেসড আর ইউটিউব ক্লাস দেখেই আমি পলিটি পড়েছি। পলিটি যখন শুরু করা হয় তো পলিটিটা ওই একেবারে শুরু থেকে মানে প্রিয়াম্বেল করেছি, তারপর ফান্ডামেন্টাল রাইটস। এই যে ফান্ডামেন্টাল রাইটস হোক, প্রিয়াম্বেল হোক, সিটিজেনশিপ হোক বা ডিটিএসসি, এই জিনিসগুলো যখন পড়েছি, এগুলো পড়ার আগে প্রিয়াম্বেল পড়ার পরেই আমি একটা চার্ট কিনেছিলাম, যের মধ্যে হচ্ছে আর্টিকেল গুলো লেখা থাকতো। তো ওটা সবকটা আর্টিকেলের বা শিডিউল যা আছে সেগুলো একটা চার্টের মধ্যে মেনশন থাকতো, ওটা আমি ঘরের একদিকে টানিয়ে রেখেছি। তো পলিটি পড়ার তা শুরু হয়েছিল কিন্তু এই প্রিয়াম্বেলটা পড়ে নিয়েছিলাম, তারপরে ওই চার্ট দেখেই আমি আগে আর্টিকেল গুলো পড়া শুরু করেছি। ফান্ডামেন্টাল রাইটস অ্যাজ এ চ্যাপ্টার বা ডিপিএসসি অ্যাজ এ চ্যাপ্টার আমি তখনও পড়িনি। ওই প্রথম পড়াটা শুরু হয়েছিল আর্টিকেল দেখে দেখে, আর্টিকেল পড়ে পড়ে। কারণ ওই আর্টিকেল পড়ার পর যখন আমি পিওয়াইকিউ দেখতে গেছি, তখন দেখেছি আর্টিকেল থেকে বেশ কিছু প্রশ্ন আসে। তো আর্টিকেল গুলোকে ঠিক করে পড়াটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে আমার পড়ে। তো আর্টিকেল গুলো যখন অনেকটা পড়ে নিয়েছি, মানে বেশ কিছু আর্টিকেল আমি বলতে পারছি, ওইগুলো হচ্ছে যে আমি পরপর পরপর বলতাম ওই চার্টের সামনে দাঁড়িয়ে, যে এক্সাক্ট স্পেসিফিক বলতে পারতাম না, কিন্তু কোন আর্টিকেল কি ডিনোট করছে এটা বলতাম। তারপরে হচ্ছে ওই চ্যাপ্টার স্পেসিফিক পড়া শুরু হয় পলিটি। আর হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমির মধ্যে সবার লাস্টে যেটা পড়া শুরু করেছিলাম সেটা হচ্ছে ইকোনমিক্স। আর ইকোনমিক্সে আমার কাছে নিতিন সিংহানিয়া স্যারের বই ছিল। তো ওটাও হচ্ছে যে ওরকম যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি অনেকটা পড়া হয়ে গেছে, এবার ইকোনমিক্স শুরু করা হচ্ছে। তা মাঝে মাঝে যখনই সময় পাচ্ছি আমি হিস্ট্রি জিওগ্রাফি হচ্ছে দেখে নিচ্ছি, যে পলিটি দেখে নিচ্ছি। বা হচ্ছে যে যখন একেবারেই দেখার সময় পাচ্ছি না, তখন শুধুমাত্র পিওয়াইকিউ দেখি। আর স্পেসিফিক কিছু দিন থাকতো পিওয়াইকিউ করার জন্য, মানে তো ওই পিওয়াইকিউ দেখেছি, সেটা হিস্ট্রি জিওগ্রাফি পলিটি হোক। ইকোনমিক্স যেটা বলে, ইকোনমিক্স পড়া শুরু করি হচ্ছে যে ফার্স্ট চ্যাপ্টার আমি যেটা পড়ি সেটা হচ্ছে ইনফ্লেশন, তারপরে পড়ি পভার্টি আনএমপ্লয়মেন্ট, তারপর পড়ি ব্যাংকিং,
এইগুলো করার পর যখন আমি পিওয়াইকিউ দেখি তো দেখতে পাই মানে পিওয়াইকিউ অ্যানালাইজ যখন করি ফিলিমস এর পিওয়াইকিউ গুলো কিরকম আসে কিরকম এসেছে, তো 4-5টা চ্যাপ্টার রয়েছে ইকোনমিক্সে যেখান থেকে মেজরিটি কোশ্চেন কভার করে যায়। ন্যাশনাল ইনকাম হোক, ইনফ্লেশন হোক, পভার্টি, আনএমপ্লয়মেন্ট, ব্যাংকিং, প্ল্যানিং, আর আমাদের যে ফিসকাল পলিসি আছে সেগুলো। তো যেহেতু একটা ফেয়ার বিট অফ আইডিয়া তৈরি হয়ে গেছে যে পিওয়াইকিউ দেখে কিভাবে কোথা থেকে কোশ্চেন আসে, এই কটা স্পেসিফিক চ্যাপ্টারই আমি বারবার বারবার রিভাইজ করতে থাকি। তো ইভেন মোবাইলেও আমার ছবি থাকতো, মোবাইলে আমার ছোট ছোট করে নোটস লেখা থাকতো এগুলোর জন্য। তো পড়াতে পড়াতে ওইগুলোকে আমি কন্টিনিউয়াসলি রিভাইজ করতাম। এই করে করে হচ্ছে যে অলমোস্ট এখানেও এক্সাম টাইম একটা অব্দি। ইম্পর্টেন্ট জায়গা থাকে যে স্ট্যাটিক পার্ট অ্যান্ড ডাইনামিক পার্ট, মানে ইকোনমিক্স যেহেতু তুমি মেন্স দিয়েছো, তো তুমি দেখেছো যে শুধুমাত্র মানে স্ট্যাটিক পার্ট পড়লে কিন্তু ইকোনমিক্সটা প্রপারলি কভার্ড হয় না। তো সেই ডায়নামিক পার্ট আর স্ট্যাটিক পার্টের বিষয়টা নিয়ে আমি তোমার ওপিনিয়ন একটু জানতে চাইবো। ডায়নামিক পার্ট বলতে আমরা যেগুলো যদি বলে থাকি যে সেন্ট্রাল সেক্টর স্কিম যেগুলো আছে, স্টেট স্কিম বা বাজেট, ইকোনমিক সার্ভে, এগুলো যে আছে, তো এইগুলো হচ্ছে আমি আলাদা করে রেডি করতাম। একটা 5x5 সেন্টিমিটারের একটা আমি কাগজ কেটে রাখতাম, এরকম প্রচুর কাগজ আমার কাছে কাটা থাকতো, তো এখনো বাড়িতে পাওয়া যাবে। তার মধ্যে হচ্ছে যে ডেটা গুলো লেখা থাকতো, সেগুলো আমার পার্সে থাকতো। এগুলো পিরিয়ডিক্যালি আমি যখন পড়াতে পড়াতে হোক বা যে কোনো সময় আমি রিভাইজ করতাম। বা যদি মেনশন করি যে কিভাবে তৈরি করেছিলাম, প্রথম আমি ওরকম ডেটা ওরিয়েন্টেড বা কোনো রেট ওরিয়েন্টেড, পার্সেন্টেজ ওরিয়েন্টেড জিনিস দেখতে পাই যখন আমি ইনফ্লেশন করি। টাইপস অফ ইনফ্লেশন যখন পড়েছি যে ওয়াকিং ইনফ্লেশন কি, গ্যালোপিং কি, হাইপার ইনফ্লেশন কি, ওখানে দেখি যে কোনো পার্সেন্টেজ টু পার্সেন্টেজ ডিনোট করা আছে যে এর জন্য মানে এত থেকে এত পার্সেন্টেজের মধ্যে আমার ওয়াকিং ইনফ্লেশন হচ্ছে বা হাইপার ইনফ্লেশন হচ্ছে। তো ওখান থেকে আমার এই নোট ডাউন করা শুরু যে রেট বা ডেটা। ঠিক সেম জিনিস করেছি ব্যাংকিং এর জন্য। ব্যাংকিং যখন পড়েছি যে আমাদের যে রেট গুলো রয়েছে, মানে রেপো রেট হতে পারে, ব্যাংক রেট হতে পারে, এগুলো যে পিরিয়ডিক্যালি বেরোতো আমার এটা কাগজের মধ্যে লেখা থাকতো। সেম জিনিস বাজেট থেকে যখন করেছি, তো ওরকম একটা ছোট কাগজের মধ্যে আমার বাজেট করা থাকতো, যেখানে ডেফিসিট যা যা আছে, প্রাইমারি ডেফিসিট হোক, রেভিনিউ ডেফিসিট, সেটা আগের বাজেট আর পরের বাজেট। মানে আমি যদি এই ইয়ারের রেসপেক্টে বলি, 2025-26 এর বাজেটের ডেটা যদি পেজের একদিকে লেখা থাকে, অন্যদিকে 2024-25 এরও ডেটা গুলো রয়েছে। ডেটা বলতে এই প্রাইমারি ডেফিসিট কত বা কোন সেক্টরে কত পার্সেন্টেজ বাজেট অ্যালট করা হচ্ছে, যে বা আর একটা জিনিস আমরা বাজেটে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস করে থাকি, যে রুপি গোস টু অ্যান্ড রুপি কামস ফ্রম, কোন জায়গা থেকে বেশি খরচ হচ্ছে বা আসছে, সেগুলো হচ্ছে যে আমার ওখানে ওরকম ছোট ছোট করে লেখা থাকে। তো ডায়নামিক পার্ট বলতে এইগুলো আমি এভাবেই পড়েছি। আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে কিছু ডায়নামিক পার্ট যেগুলো পিরিয়ডিক্যালি চেঞ্জ হয়, যে কার বা চেয়ারম্যান কে আছে বা এমডি কে আছে, হ্যাঁ, ওই জিনিসগুলো হচ্ছে যে অতটা ইকোনমিক্স ওরিয়েন্টেড আমি পড়িনি। সেগুলো যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যা যেখান থেকে করতাম অ্যাপয়েন্টমেন্ট, সেগুলো করেছি। আর স্কিম যদি বলি, স্কিম হচ্ছে লাস্ট 1 ইয়ারের যে স্টেট স্পেসিফিক স্কিম গুলো হতো, মানে আমি যখন পড়েছি লাস্ট 1 ইয়ারের স্টেট রিলেটেড স্কিম, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের না, যতগুলো আমাদের গভর্নমেন্ট আছে, যা ডেটা আসতো বা যা কারেন্ট অ্যাফেয়ার্স জানতে পারতাম, ওটাও আমার একটা রকম কাগজেই লেখা থাকতো, যে কাগজটা হচ্ছে যে আমি বারবার দেখতে থাকতাম। তো ডায়নামিক পার্টটা আমি এখান থেকেই পড়ে মানে এভাবেই তৈরি করেছি। আর স্ট্যাটিক পার্টটা যেভাবে আমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটির কথা বলেছি, স্ট্যাটিক পার্ট ওইভাবে তৈরি করা, যে পড়ে পড়ে তৈরি করা বা পিওয়াইকিউ দেখে বিভিন্ন পিডিএফ রেফার করতাম। প্রচুর পিডিএফ আমার কাছে রয়েছে, সেটা ইকোনমিক্স এর হোক বা পিওয়াইকিউ কোশ্চেন যা যেখান থেকে দেখতাম, ওইগুলোই বারবার দেখে দেখে স্ট্যাটিক পার্টটা তৈরি করা। ডায়নামিক পার্ট সম্পূর্ণ হচ্ছে যে ওই পেজ ওরিয়েন্টেড ছোট পেজের মধ্যে যতটা সম্ভব ছোট করে আমার বোঝার মতো করে লেখা থাকতো, এভাবেই তৈরি করা। প্রিলিমস অব্দি আমি জেনারেল সায়েন্স, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যদি ধরি, আমি 2022-এর প্রিলিমসে কিছু এগুলো পড়ে যাইনি। শুধুমাত্র পিওয়াইকিউ দেখে গেছি, কিন্তু কোনো বসে যে পড়বো, কোনো বই রেফার করবো বা কিছু, আমি সেইটা 22-এর প্রিলিমস অব্দি করিনি।
আহ, একটু ছোট করে জানতে চাইবো যে ম্যাথস আর ডেসক্রিপটিভ রাইটিং অ্যান্ড অপশনাল পেপার, এটা তুমি কিভাবে প্রিপেয়ার করেছিলে? যেহেতু একটু মেন ওরিয়েন্টেড জানতে চাইবো যে ডেসক্রিপটিভ রাইটিং তো মেনসে থাকে, অপশনাল তোমার কোন সাবজেক্ট ছিল? তো আমার অপশনাল ছিল সাইকোলজি। তো যদি একটু টাইম লাইনটা বলি, আমাদের 22শে জুন বা জুন মাসের 20 তারিখ এরকম সময় প্রিলিমস ছিল। মেন্স হয়েছে আমাদের 28শে সেপ্টেম্বর 2023 এই সময়টা। তো যখন মেন্স প্রিলিম শেষ হয়েছে তারও 2 মাস মানে অগাস্ট থেকে আমার সাইকোলজি অপশনাল পড়া শুরু। সেই সাইকোলজি অপশনাল আমি যেখানে পড়তাম সেখান থেকে তার কাছ থেকে প্রচুর পিডিএফ পেতাম, মানে যেই চ্যাপ্টার পড়া হচ্ছে তার পিডিএফ সঙ্গে সেদিনই পাওয়া যেত। তো সাইকোলজি তৈরি করেছি অনেকটা পরে, মানে অ্যারাউন্ড নভেম্বর ডিসেম্বর আমি সাইকোলজি পড়া শুরু করেছি। তো ফার্স্ট এর দিকে আফটার প্রিলিমস মেন ফোকাস আমার ছিল হচ্ছে যে হিস্ট্রি জিওগ্রাফি আরো ডেপথে পড়া। তো আরো ডেপথে পড়ার পর আমি জুলাই আগস্ট এরকম সময় থেকে বাংলা পড়া শুরু করি। যেহেতু বাংলাটা আমাকে পুরো স্ক্র্যাচ থেকে শুরু করতে হয়েছিল, বাংলা আমি একজনের কাছে পড়তাম। তো বাংলা যেহেতু স্ক্র্যাচ থেকে শুরু করেছি, তো পুরো আপ টু পুজো বা তারও পরে অব্দি আমি শুধু বাংলাই করেছি। যারা বইও কিনেছি স্কলারশিপ থেকে, যেখান থেকে শুধু প্রেসি আর ট্রান্সলেশন আমি প্রথম বেশ কিছুদিন হচ্ছে শুধু প্রেসি ট্রান্সলেশন করেছি, যে ওটা বোঝার চেষ্টা করছিলাম যে লিখতে কিভাবে হয়, লেখার সেন্সটা কিভাবে গ্রো করে। তো বাংলা যদি ডেসক্রিপটিভ হিসাবে বলি, তৈরি করেছি প্রথমে আমি সমস্ত প্রেসি, ওই বইয়ে যা ছিল অ্যারাউন্ড 27 পেসিস ছিল, সবকটা হচ্ছে আমি আনসার দেখে দেখে পড়ে নিয়েছিলাম। ট্রান্সলেশনও সেম জিনিস করেছি। তারপর একটা স্পেসিফিক দিন থাকতো যখন হচ্ছে আমি এই প্রেসি গুলো না দেখে লিখতাম। তো যা ভুল ত্রুটি হতো ওই বই দেখেই ঠিক করতাম। এইভাবে হচ্ছে যে বাংলার লেখার সেন্সটা তৈরি করা। তারপরে ধীরে ধীরে প্রতিবেদন যা আছে বা এগুলো তৈরি করা। এবার প্রতিবেদনও হচ্ছে আমি একটা বই কিনেছিলাম, বা আলাদা প্রতিবেদনের জন্য একটা বাংলা বই কিনেছিলাম, বা এই স্যারের কাছে যা পেতাম ওটা প্রচুর পড়তাম। আমি অতটা লিখিনি, মানে 2023 জানুয়ারি ফেব্রুয়ারির আগে অতটা লেখা হয়নি। যা ছিল শুধু পড়াই ছিল, প্রচুর পড়েছি, মানে যে কোনো বাংলা টপিক হোক বা প্রচুর পড়েছি। তো বাংলা নিজে থেকে লেখার সেন্সটা গ্রো করে হচ্ছে ওই প্রেসি ট্রান্সলেশন করে করে। এরপরে বেশ কিছু সময় আমি ইংলিশ করি। ইংলিশেও সেম জিনিস, প্রেসি ট্রান্সলেশন দিয়ে শুরু। ওই একটা বই যে ছিল, ওই বই, ওই পার্টিকুলার যে বাংলার জন্য যে বইটা রেফার করেছিলাম ওখান থেকেই ইংলিশ শুরু। এবার যেহেতু বাংলায় প্রেসি অনেক করেছিলাম, যে কিভাবে লিখতে হয় একটু সেন্স গ্রো করেছিল, সেটা ইংলিশের প্রেসি লিখতে অনেক হেল্প করেছে। আর ইংলিশের ট্রান্সলেশনটা সুবিধাই, মানে অসুবিধা খুব একটা হতো না ইংলিশের ট্রান্সলেশনটা। কিন্তু ইংলিশ, আমাদের এসে হোক, ইংলিশ হচ্ছে লেটার হোক, এডিটোরিয়াল লেটার হোক বা নিউজ পেপার রিপোর্ট, এটার জন্য আমি নিজে থেকে প্রচুর লিখেছি, যেটা বাংলার ক্ষেত্রে করিনি। ইংলিশে আমি প্রচুর লিখেছি, যে কোনো টপিক হোক সেটা প্রচুর লিখেছি, বা যে স্যারের কাছে পড়তাম তাকে দিয়ে চেক করিয়েছি। এবার ইংলিশ পড়াটা বা ইংলিশ লেখাটাতে আমি যতটা না পেপার পড়েছি, বা নিউজ পেপার আমি সেভাবে পড়িনি, কারণ নিউজ পেপার ওরকম 1 ঘন্টা 2 ঘন্টা পড়ার মতো সময় আমার হতো না। আমি যে কোনো টপিক যেটা অলরেডি খবরে চলছে, যদি আমি বলি যে তখন COP26 তার আগে গ্লাসগোতে হয়েছিল, তো আমি COP26 ইউপিএসসি বলে গুগলে সার্চ করতাম। তো বিভিন্ন কোচিং ইনস্টিটিউট থেকে প্রচুর মানে ইউপিএসসির মেন্স এর আনসার রাইটিং এর মতো করে মানে লেখা থাকতো, সেইগুলো পড়তাম। তো ওখানে প্রচুর আপডেটেড ডেটা থাকতো, লেখাগুলো হচ্ছে যে ভালো মতো ওখানে দেওয়া থাকতো। ওইভাবে হচ্ছে ইংলিশ লেখা শুরু। বা হচ্ছে আমি প্রচুর পডকাস্ট দেখেছি, মানে যে কোনো টপিক, সেটা আমি যদি কারেন্ট বলি যে ইরান ইসরায়েল ওয়ার, যদি আমাকে এখনো কিছু লিখতে হয় ইরান ইসরায়েল ওয়ার থেকে, আমি যতটা না নিউজ পেপার থেকে পড়ে লিখবো, তার থেকে অনেক বেশি আমি পডকাস্ট দেখে লিখবো। তো আমি প্রচুর যা যা কন্টেম্পোরারি ইস্যু আছে, কারেন্ট ইস্যু আছে, সেগুলোর ওপর যে লিখেছি, সেগুলো পডকাস্ট দেখে আর ওই ইউপিএসসি হিসাবে সার্চ করে সেই লেখাগুলো পড়ে তারপরে তৈরি করেছি।
আর এছাড়া ওই বইটা যে ছিল সেই বইটা থেকে যা যা টপিক ওখানে ছিল সেগুলো মোরালেস সবই করা। ইংলিশ সাথে বাংলার মতো অতটা খাটতে হয়নি। এরপরে সাইকোলজি যেটা হয়, সাইকোলজি প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমার ভালো করে পড়া শুরু। ডিসেম্বর অনওয়ার্ডস আমি পিডিএফ গুলো বারবার বারবার পড়ছি। এমন নয় যে অগাস্ট থেকে পড়া শুরু হয়েছে আমি পিডিএফ গুলো খুলিনি, সেটা নয়, যে পিডিএফ গুলো আমি পড়তে থাকতাম, কিন্তু মেন ফোকাস তখন বাংলা ইংলিশে ছিল। সাইকোলজি যখন পড়া শুরু হয়, তো যতদিন না পেপার ওয়ান আমার পড়া শেষ হয়েছে আমি পেপার ওয়ানই মেন ফোকাস ছিলাম, কেন জানতাম যে বাংলা ইংলিশ আমার অনেকটা হয়ে গেছে। কখনো সখনো কোনো একটা দিন বা কোনো একটা সময় আমি 4-5টা প্রতিবেদন একেবারে দেখে নিলাম, কেন ট্রান্সলেশন পেশি নিয়ে তখন আর তোমার অসুবিধা ছিল না। তো এইভাবে বাংলা ইংলিশটা আমি রিভাইজ করতে থাকতাম, আর মেন ফোকাস ছিল সাইকোলজি। তো পেপার ওয়ান যখন যতগুলো পিডিএফ ছিল, যত নোটস ছিল, সেগুলো প্রচুরবার পড়া হয়েছে। লেখা তখনো হয়নি, কিন্তু প্রচুরবার পড়া হয়েছে। তারপরে পেপার টু এরকম শেষ হতে হতে প্রায় জুন জুলাই হয়ে যায়। যে পেপার টু পেপার ওয়ান মোটামুটি একটা পড়া শেষ হতে জুন জুলাই হয়ে যায়। অগাস্ট থেকে আমি লেখা শুরু করি সাইকোলজি। এবার অপশনালটা লেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 400 নাম্বার লেখাটা, সে প্রচুর লিখতে হয় আমাদের 400 নাম্বারে। সেটা হঠাৎ করে ওই স্পিড আসে না যতটা আমাদের লিখতে হয়। তো অপশনালের লেখা যেটা প্র্যাকটিস আমি করেছি সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাস্ট 5 ইয়ার্স এর যা আছে, তো আমি ওটা দুবার দুবার করে পেপার ওয়ান পেপার টু টেস্ট দিয়েছি। যে ম্যামের কাছে পড়তাম তার কাছে টেস্ট দিয়েছি। তো শুরুতে শেষ হতো না, অত টাইমের মধ্যে আমি লিখে উঠতে পারতাম না 3 ঘন্টার মধ্যে। কিন্তু ওইভাবে লিখতে লিখতেই স্পিডটা আসে বা এই সেন্সটা গ্রো করে যে কতটা লেখা উচিত, কোথায় কিছু ডায়াগ্রাম দেওয়া যাবে দিয়ে একটু লেখাটা কমানো যেতে পারে, বা কোথায় কোনো ফ্লোচার্ট দেওয়া যাবে। এইভাবে সাইকোলজি হচ্ছে যে প্রিপেয়ার করা। এছাড়াও আমি মক টেস্ট দিয়েছি মেন্সের জন্য। সেই প্রচুর মক টেস্ট দিয়েছি আমি, সাইকোলজি প্রচুর লিখেছি। যদি এবার এই পুরো ডাব্লিউবিসিএস এর টেনিওরটা ধরা হয়, যে প্রিলিমস থেকে শুরু করে মেন্স অব্দি দেন ইন্টারভিউ অব্দি, তো আমি কোনো সাবজেক্ট যদি সবচেয়ে বেশি পড়ে থাকি সেটা হচ্ছে সাইকোলজি। অনেকটা করে সময় সাইকোলজির মধ্যে, বা মানে আমার ক্ষেত্রে সাইকোলজি, আরো স্পেসিফিক্যালি বললে অপশনালে আমি ইনভেস্ট করেছি। আর ম্যাথস, যেহেতু আমি অঙ্ক করাই, আমি যে পড়াই সেখানে আমি অঙ্ক করাই, টিউশন করাই, যে ম্যাথ সেভাবে আমি করিনি। মানে 2022-এর মেন্সের কথা যদি বলি, পরবর্তীকালে আমি 23-এর সময় অনেক অঙ্ক করেছি, কিন্তু 22-এর মেন্সে আমি ম্যাথ সেভাবে প্র্যাকটিস করে যাইনি। ম্যাথ বা রিজনিং যেটাই হোক, কোনোটাই প্র্যাকটিস করে যায়নি, কিছু স্পেসিফিক ফর্মুলা বা এগুলো দেখা ছাড়া। সো তুমি পড়াও বললে, আমি একটু ছোট্ট করে তোমার ডেইলি রুটিনটা জানতে চাইবো যে মানে তুমি যখন প্রিপারেশন পিরিয়ডে ছিলে বা এই মুহূর্তে তোমার ডেইলি রুটিনটা যদি একটু শেয়ার করো। আহ, সোমবার বুধবার আর রোববার বাদ দিয়ে, মানে ডেলি রুটিনটা খুব সিম্পল। সোম বুধ আর রবি বাদ দিয়ে এই লকডাউনের সময় থেকে শুরু করে এখনো অবধি যদি ধরি, এই 3টে দিন আমি 11টা থেকে 2:30-3টে অবধি বাড়ি থাকি। নয় প্রথম পড়ানো হয়, শুরু হয় সকাল 6:30-7টায়, আর পড়ানো শেষ হয় রাত 10:30টায়। আমি ম্যাক্সিমাম মানে পুরো টাইমটাই বাইরেই রয়েছি ওই 3টে দিন বাদ দিয়ে। মাঝে যখন ওই মেন্সের সময় পড়া ছিল 2022-এ, সাইকোলজি বা বাংলা ইংলিশ, তখন বৃহস্পতি শুক্র ওইগুলো থাকতো। কিন্তু এই লাস্ট 3 বছর বা প্রায় 4 বছর এটাই রুটিন, যে ওই 3 দিন বাদ দিয়ে সকাল 7টা থেকে রাত 10টা, 10:30, 11টা অব্দি রোজ পড়ানো। তো আমার প্রিপারেশনটাও পুরো স্টুডেন্টদের পড়াতে পড়াতেই, মোবাইলে পিডিএফ হোক বা যে কোনো বইয়েরই এখন পিডিএফ পাওয়া যায়, বা কোনো স্পেসিফিক জায়গার ছবি তুলে রাখা হোক। তো এই শুরুতে যে বলেছিলাম পেজের মধ্যে অনেক কিছু লেখা থাকতো, সেটা শুধু ইকোনমিক্স এর জন্য না, মোরালে সব সাবজেক্টেরই ওরকম প্রচুর নোটস আমার পার্সের মধ্যে থাকতো, মানে ইভেন এখনো এই মুহূর্তেও আছে। সো লাস্ট কোয়েশ্চেন জানতে চাইবো যে ওয়াজ ইট ভেরি ইজি ফর ইউ টু গেট দ্য সাকসেস, অর এই রাস্তাটা খুব কঠিন ছিল বা তোমার জন্য মডারেট ছিল, তো সেটা একটু জানতে চাইবো। জার্নিটা ডেফিনেটলি কঠিন ছিল, কারণ আমাদের এত কিছু পড়তে হয়। এর মাঝে অনেকবার যে ডিমোটিভেটেড হয়ে যাওয়া, ডিপ্রেস হওয়া বা ফ্রাস্ট্রেটেড হওয়া, এটা হয়েছে। এটা আরো ভালো করে বললে প্রিলিমস এর পর বা মেন্স যত কাছে এসেছিল,
সেই সময়টা বা অনেকটা হয়েছে, কিন্তু ওভারকাম করে উঠতাম যে যাদের আশেপাশে রয়েছি বা আর মা বাবা প্রচুর আমার জন্য পরিশ্রম করেছে ছোট থেকে। তো তাদের কথা ভেবে আমি মানিয়ে নিতাম, আর হচ্ছে যে তাই জার্নিটা কিছুটা ইজি লাগতো। কারণ গিভ আপ করা বা বেশি লং টার্মে ডিমোটিভেটেড হয়ে থাকার মতো বা মানে ওই লাক্সারিটা আমার কাছে ছিল না। আমি খুব ভেবেচিন্তেই লাক্সারি কথাটা এখানে ইউজ করি। এবং তোমার এক্সাম পিরিয়ডেও কিছু কিছু হার্ডেলস এসেছিল, যেটা তুমি অলরেডি শেয়ার করেছিলে, একটু যদি শেয়ার করো তুমি সেটা করে। হ্যাঁ, মানে আমাদের 20 বা 22 তারিখ যে সানডেটা, সেটাই পরীক্ষা ছিল প্রিলিমস। তার আগের রাতে আমার মায়ের টিআইএ হয় না, মানে অলমোস্ট সেটা স্ট্রোকের, মানে 10-15 মিনিট এদিক ওদিক যদি হয়ে যেত ওটা স্ট্রোক হয়ে যেত। তো আমি প্রিলিমস দিতে গেছি হচ্ছে সারা রাত কেপিসি হসপিটালে ছিলাম মায়ের সাথে। 6:30-7টায় মাকে ওয়ার্ডে দেওয়া হয়েছে, তারপরে আমি আহ, বাড়ি গেছি, তারপরে ওখান থেকে পরীক্ষা দিতে গেছি। আমার লেডি ব্রেবনে সিট পড়েছিল। আর একটা জায়গায় আমি ভুল করে সেখানে লরেটো বলে দিয়েছিলাম, কিন্তু আমার সিট লেডি ব্রেবনে পড়েছিল। তো ওই টাইমটা মানে পরীক্ষা দিতে যাব, মানে যেতে পারবো কিনা আদৌ, ওই টাইমটা খুব অসুবিধার মধ্যে দিয়ে ছিল। যে মানে মাকে ডক্টর আইসিইউ তে রাখতে বলেছিল, কিন্তু আমি মানে পরীক্ষা দিতে গেছি বন্ড সাইন করে যে আমি আইসিইউ তে রাখতে পারবো না, আমি জেনারেল বেডেই রাখবো। এটা যদি স্যাটারডের কথাটা হয়, ঠিক তার আগের স্যাটারডে, মানে উইদিন আ স্প্যান অফ 7 ডেজ মায়ের দুবার এরকম হয়। তার আগের সপ্তাহতেও একই সময় রাত 12টা, 12:30 একই জিনিস হয়েছিল। তো ওই আমি প্রিলিমস এর আগের 10 দিন যদি বলি বা 7-8 দিন, ওই সময়টা খুব ডিপ্রেস বলতে চ্যালেঞ্জিং ছিল। যে আদৌ আমি আদৌ হচ্ছে যে আমি অ্যাপিয়ার করতে পারবো কিনা, বা ওই সেট অফ মাইন্ড থাকবে কিনা পরীক্ষায় বসার জন্য। অনেক মানুষের সেই সময় সাহায্য পেয়েছি। প্রচুর বন্ধু ছিল, বা প্রচুর নয়, মানে একজন বন্ধুই ছিল যে প্রচুর মোটিভেট করেছিল। সে না থাকলে আমি পরীক্ষাতেই হয়তো বসতে পারতাম। আর এমনি মেন্স আসা হোক বা মানে মেন্স এর সময় হোক বা আমার পার্সোনালিটি টেস্টের আগে পরে, যেহেতু একটু বেশ কিছুটা লম্বা সময় ধরে আমাদের পরীক্ষাটা হয়েছে, মানে পুরো প্রসেসটা, তাই সমস্যা তো লেগেই ছিল। কিন্তু ওই যে কোনো চ্যালেঞ্জকেই মানে খুব একটা বেশি গুরুত্ব দিতে পারিনি, কারণ আলটিমেটলি গোলটা ওটাই ছিল যে যেভাবেই হোক একটা মানে চাকরি হোক বা গ্রুপে সার্ভিস, যেটা টার্গেট ছিল সেটা অ্যাচিভ করাটাই মেন ফোকাস ছিল। ওকে, সো খুব ভালো লাগলো এই সেশনটা করে। আশা করি ফিউচার এক্সপিরিয়েন্সটা মোটিভেটেড হবে। থ্যাংক ইউ সৌভিক ফর দিস ওয়ান্ডারফুল সেশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবার প্রতি শুভকামনা রইল। অল দ্য বেস্ট টু অল অফ ইউ। আশা করি যেখানে আমরা পৌঁছতে চাইছি সকলে একদিন ঠিক পৌঁছে যাব। নিজের প্রতি সৎ থেকে প্রিপারেশন চালিয়ে যাও এবং ভগবানের উপর বিশ্বাস রাখো। থ্যাংক ইউ।